যে আমাদের সবাইকে নাগরিক হয়ে উঠতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে, এটা অন্য কেউ করছেন না, উনি ছাড়া, ওনার অবজারভেশন। তার দ্বিতীয়টা ওনার এবং ওনাদের দলীয়, আমি ওর মধ্যে না ঢুকে প্রথমটা বলি, এটা উনি ঠিকই বলেছেন। কারণ আমরাও যেটা দেখছি যে এই সময়কালে ঘুষ দুর্নীতি সহ বিভিন্ন জায়গায় এটা পরিবর্তন হয়নি। এমনকি ধরেন আমরা যে রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করলাম, তারপরে যে অন্তর্বর্তী সময়টা ছিল, সেই সময় প্রথম কয়েকদিন একটু থমকে দাঁড়ালো, পরে যেটা বাড়ানোর ধারা ছিল সেই ধারা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারিনি। এটা খুবই কারেক্ট। এবং উনি একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আমার বিবেচনা, এই আক্ষেপটা করেছেন, এই বিবেচনা থেকে আমি ধরে নেব যাতে করে এগুলো পরিবর্তন করি। এখন আমার এবার পরের বক্তব্যটা হচ্ছে, যদি এটাকে আমরা পরিবর্তন তো চাইতেই হবে। এখন পরিবর্তনের চাই একরকম, ধরেন আমরা কংগ্রেসরা, বামপন্থীরা, আমি আমার লক্ষ্য টুয়ার্ড সোশ্যালিজম, সেই দিকে পরিবর্তন চাইবো। তার আগে আমরা একটা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন চাই, যেটা আমাদের লড়াই। আবার ধরেন বিএনপি তার লড়াই, এটা না বললাম, তার জায়গা থেকে, কিন্তু পরিবর্তন যার যার মতো একটা করতে হবে। আমাদের যে জায়গাটা আমরা বলার চেষ্টা করি, বা আমরা রাজনীতির ছাত্র হিসাবে বুঝি, আপনি কোন ধরনের অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করতেছেন, সেইখানে আপনি দুর্বৃত্তায়িত অর্থনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতি প্রশ্রয় পাচ্ছে কিনা, লুটপাটের ধারা আপনি অব্যাহত রাখছেন কিনা, আপনি অনপার্জিত আয় বা লুটেরা আয় সেটা বিদেশে পাচারের সুযোগ পাচ্ছে কিনা, বা বাংলাদেশে সেটা আপনি ভোগ করার স্বাধীনতা পাচ্ছেন কিনা, এই প্রশ্নগুলোর যদি মীমাংসা না করতে পারি, তাহলে দেখবেন অনিবার্যভাবে এই দুর্নীতির ধারা অব্যাহত থাকবে। আমাদের এই হচ্ছে মানে ফান্ডামেন্টাল জায়গাটা। আমি প্রসঙ্গক্রমে বলি, এইটাও আমি বললাম যে কথাগুলো হয়তো বলি না আজকে, আমি একটু প্রভুক্ত হয়তো বলছি, যে এইবারের অভ্যুত্থানের পরে আমাদের সাথে তো বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে কথা হয়েছিল, বিশেষ করে আমি ওনাকে কোট করছি, ওনার সাথে আমার কথা হয়েছিল যখন একদিন একটু জাস্ট পারস্পরিক এই লোকজনের মধ্যেই আর কি। উনি যেমন দুইটা পয়েন্ট আমাকে বলছিলেন যে দেখেন, আমাদের তো বয়স হয়ে গেছে, ডেমোক্রেসি কীভাবে সাস্টেনেবল করা যায় এটা একটু বিবেচনা করা দরকার। এবং আমরা বললেন যে দেখেন, আমরা তো মুক্তবাজারই করবো, কিন্তু মুক্তবাজারের মধ্যে একটু সোশ্যাল ওয়েলফেয়ার ধারা কি করা যায় সেই চেষ্টা করা। আমি বলছিলাম যে আপনারা কি ভাবছেন এইরকমের। এখন আমার বক্তব্য হচ্ছে, এই জন্য একজন ব্যক্তি ভাবলে তো হবে না, পুরো ওই দলটা, আমি দলের কথা বলছি কিন্তু সরকার আগে বলছি না, দলটি এটা ভাবে কিনা, ভাবলে দলের মধ্যে সেই ধরনের জাগরণ আছে কিনা, তারপরেই তারা যে ক্ষমতায় আছে সেইখানে তারা এটা পরিচালনা করার কাজটা করছে কিনা। তা সেইটা যদি করতে পারে, তাহলে এইবার বলি ফখরুল ভাইয়ের এই আক্ষেপটা তো আমরা তো 5 মাস পরে শুনতে চাই না, বরঞ্চ খুশি হতাম যদি এটা শুনতে পারতাম যে যা ছিল আমরা কিছুটা হলেও কমানোর দিকে যাচ্ছি, এবং আগামীতে এটা আমাদের মানে কি বলবো, যে আমরা এটাকে থাকতে দেবো না। এবং আমরাও, উনি ওনার ভাষায় বলুক যে আমাদের প্রধানমন্ত্রী তিনি পরিবর্তিত হয়ে যেমন করছেন, আসেন আমার দল আগে করি, নিজের লোকজনগুলো করি, আমার এমপি মন্ত্রীরা করি, এবং তারপরে অন্যরা হন। এই জায়গাটায়, কারণ এই জায়গাটা করাটা খুব জরুরি। কেন জানেন, আমরা যে কথাটা বহুদিন ধরে বলছি, এমনি দেখেন আমাদের দেশের এই 18-20 কোটি মানুষ, কিন্তু তারপরে টিকে আছি কারণ আমাদের গরিব সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, বিদেশে অবস্থানরত শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আয় কম করলেও তারাই কিন্তু মূল আমাদের অর্থনীতির চালিকা শক্তি। এবং তারা কম খেয়ে থাকলে অভিযোগ কিন্তু অত করে না, হাসি মুখে বলে আল্লাহ ভালো রাখছে বা ভগবান ভালো রাখছে। আমরা অনেক সময় কিন্তু এটা বুঝতে পারি না, কিন্তু ওদের উপরেই, ওদের আয়টাকে আমরা লুটপাট করে অন্য জায়গায় নিয়ে যাই, যার জন্য অনেক সময় হতাশ হয়, অনেক সময় ক্ষুব্ধতা হয়, এবং ডেমোক্রেসির যে ধারাটা সেটাও সাস্টেনেবল হয় না। তো সেই জন্য তো আজকে দরকার এই মানুষের উন্নয়ন করা। শেষে একটা পয়েন্ট বলি, মানে এই পার্টে দেখেন আমাদের লুটপাট দুর্নীতি কি না হয়েছে এ তো বলার অপেক্ষা রাখে না, সবাই জানে। কিন্তু আপনি দেখেন তারপরেও যে কথাটা এখনো বলে, আমাদের মাথা পিছু যে আয়ের কথা বলা হয়, তার মধ্যে সম্ভবত আমাদের গৃহস্থলী, নারী এবং অন্যদের আয়টাই যুক্ত নেই। তারপর একটা হিসাবে দেখা গেছে, আপনি যদি 4 জন বা 4.5 জন পরিবার ধরেন, দুর্নীতি লুটপাটের টাকা বাদ দিয়ে, এইটাকেও যদি আমরা সমবন্টন, যদিও সমবন্টন ধরেন হবে না, আমি তা চাচ্ছি এই মুহূর্তে সম্ভব না, কিন্তু জেনারেলি তাতে কিন্তু 4-4.5 জনের পরিবার মাসে 1,25,000 টাকার উপরে তার পাওয়ার কথা। আপনি কতটুকু কমাবেন? কমালে ধরেন কেউ আরো একটু বেশি পাইলো, আর একটু কম দিলেন, কিন্তু বাংলাদেশে আপনি দেখেন 4 কোটির উপরে, এটা বলে 6 কোটির উপরে মানুষ খুব দুরবস্থায় আছে। 4 কোটি মানুষ তারা কিন্তু মানসম্পন্ন খাবার খেয়ে যেতে পারে না। খবর বেরিয়েছে 4 কোটি শিক্ষিত বেকার, এবং আমাদের এখনো সরকারি পদ 5 লাখের উপরে যেটা খালি আছে, এখনো নিয়োগের জায়গা নাই। আমি দেখলাম এই যে আপনি ফখরুল ভাইয়ের কথা বললেন, উনি তথ্য দিলেন যে কোনো একটা পদের জন্য লক্ষের উপরে তারা কিন্তু করছে। তার মানে আমি বলতে চাইছি যে এই দুর্নীতি লুটপাট বন্ধ করে আমাদের যে বৈষম্য মুক্তির কথা, এই যে অভ্যুত্থানের বিষয়টা ছিল, সেই জায়গায় যদি আমরা ধারাবাহিকতা, কালকেই হয়ে যাবে বলি না, ধারাটা সূচনা না করতে পারলে আপনি গণতন্ত্রকেও কিন্তু সাস্টেনেবল করতে পারবেন না। আজিজ ভাই, যে এই জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, এত মানুষের প্রাণহানি, সমাজ বদলাবে, রাষ্ট্রযন্ত্র বদলাবে, কত কিছুই আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল, কিন্তু একজন সিনিয়র রাজনীতিবিদ তার যে আক্ষেপ যে 5 মাসে সমাজের কিছুই বদলায়নি, রাষ্ট্র ব্যবস্থার বদলায়নি, কেন বদলানো না? ধন্যবাদ আপনাকে। এটা চলমান ট্রেনের মতো। আচ্ছা, 55 বছর দেশ স্বাধীন করেছি, কোনো পলিটিশিয়ান জাতি গঠন করার চেষ্টা করে নাই। আমাদের দেশে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, ইংরেজি বাংলা মিলে, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, এবং মসজিদে আপনি দেখেন সেখান থেকেও শিক্ষা দেওয়া হয়, মাস্টার ডিগ্রি দেওয়া হয়। তো 12, অর্থাৎ জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারি না, 12 প্রকারের চিন্তা করি। এখন ধরেন ফখরুল ভাই বর্ষিয়ান নেতা, তিনি সবচেয়ে ক্লিন ইমেজের লোক, কিন্তু সবাই রেসপেক্ট করে তাকে, তিনি এই কথা বলেছেন, তার পক্ষে বলা সম্ভব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তিনি এলজিআরডি মিনিস্ট্রি, এলজিআর মিনিস্টার, সবচাইতে বড় মিনিস্ট্রি তার,
নিশ্চয়ই তার অভিজ্ঞতা দিয়ে দেখেছেন দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, এলজেডি মিনিস্ট্রিতে দুর্নীতি হয়, কিন্তু তিনি বলেছেন একমাত্র তারেক রহমান চেষ্টা করতেছে প্রধানমন্ত্রী। কিন্তু আমার প্রশ্ন, এক মেসি তো খেলতে পারে না, এক মেসি যে খেলছে না, হেরে গেছে না, মেসি হেরে গেছে, এক মেসির উপর নির্ভর করছে, টিম হেরে গেছে, এখন বলে কোচ রেফারি করছে, মামলা করছে, বিরুদ্ধে অভিযোগ। তো এরকম টিম তারেক রহমান একটা চাল চলছে, তারেক রহমান সাদামাটা চলে, তারেক রহমানের চেষ্টা আছে, সব আছে, কিন্তু টিমটা কেন করছে? উনি তো সবচেয়ে বড় মন্ত্রী, মন্ত্রণালয় উনি তো ঠিক করতে পারে, উনি সম্ভবত প্রেসিডেন্টও হবে, তো উনি অভিযোগটা কাকে দেয়? একমাত্র তারেক রহমান উনি চেষ্টা করবেন না? ওনার কমান্ড নাই কেন? যদি বলি আমি, মিনিস্ট্রিটা তো চলতে হবে, ওনার মিনিস্ট্রি সবচেয়ে বড়। আমি সবসময় বলি যে দেখেন, একটা মিনিস্ট্রির যদি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি সৎ হয়, তাহলে সেই মিনিস্ট্রিতে দুর্নীতি করা কঠিন। কারণ হচ্ছে একটা মিনিস্ট্রির জয়েন্ট সেক্রেটারিরা সব তার বিভাগ অধিদপ্তরের হেড থাকে, সুতরাং এটা যদি ধরেন, এটা যদি সৎ হয় তাহলে, আর মিনিস্টাররা যদি সৎ হয় তাহলে কিন্তু দুর্নীতির সুযোগ থাকে না। তা আমার কথা হলো, এত বড় একটা মিনিস্ট্রি করছে, এই মিনিস্ট্রি আছে, উনি হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট মিনিস্ট্রির ভিতরে, মিনিস্টার যারা আছে তার ভিতরে সবচেয়ে সিনিয়র, এবং ওনার মিনিস্ট্রিতে সবচাইতে দুর্নীতি হয় বেশি, এই জন্য উনি সত্য কথা বলেছে, আমি এই জন্য ওনাকে স্যালুট জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এক ব্যক্তির কথা বলেছে। এখন সব বন্দুক যদি একমাত্র প্রধানমন্ত্রীর ঘাড়ে ফেলে দেন, তারপরে বলবেন যে আমরা তো বলছিলাম উনি পারে নাই, উনি মেসি হেরে গেছে, এখন অভিযোগ অন্য ঘাড়ে দিলে হবে না। আমার কথা হলো, উনি সিনিয়র, ওনার দায়িত্ব পুরো টিমকে ঠিক করা। এই যে আজকে আমি দেখলাম টেলিভিশনে শুনলাম এডিপি বাস্তবায়ন সবচেয়ে কম হয়েছে, সেখানে দায়ী করা হয়েছে যে রিসোর্সের দায়িত্ব এবং যারা বাস্তবায়ন করে তাদের দুর্বলতা। এখানে তো আমার মনে হয় না যে এখনও যেসব ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনৈতিক যে ধস, এরপরে যে ধরেন ইরান আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এখন ধরেন তেল হরমুজ প্রণালী বন্ধ, তেল সংকট, এই যে কিছু দেখেন, এই যে এআই সিগন্যালে এআই চালু করেছে, এটাতে কি এখন মধ্যে ডিসিপ্লিন হয়ে গেছে। দেখেন ট্রান্সপোর্ট, আপনাদের গাড়িতে আসি, তারপরে দেখি যে রেড সিগন্যাল পড়লে আর ক্রস করে না, অটো ফাইন হবে। তারপরে কিউআর কোড, সব ব্যবসা বাণিজ্যে ট্রানজ্যাকশনে কিউআর কোড চালু করছে। কিউআর কোড চালু করা মানে আলটিমেটলি ক্যাশলেস সোসাইটি করা। যদি এটা করতে পারে, তাহলে কিন্তু যদি টাকা আদান প্রদান বন্ধ হয়ে যায়, একমাত্র হুন্ডিটা থাকবে, হুন্ডিটা ধরলেই হলো। তো হুন্ডিটা যদি বন্ধ করে ক্যাশলেস সোসাইটি করতে পারে, তাহলে কিন্তু অনেক ঘুষ কমে যাবে, একের কমে যাবে। এটা তো আপনি সমাজ বা ঘুষ দুর্নীতির কথা বলছেন, রাষ্ট্রের কথা বলছেন, আমাদের রাজনীতি কি বদলেছে? না, সেটা তো আমি বললাম যে আমাদের দেশে এত লুটপাট, একেবারে স্বাধীনতার পর থেকে দেশটা ঠিক মতো চলছে না, আমাদের আকাঙ্ক্ষা মতো দেশ চলছে না। তারপরেও কিন্তু অনেক সোশ্যাল সেক্টরে কিন্তু আমরা আমাদের সূচককে আগাচ্ছে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে যাচ্ছি, সবসময় পিছিয়ে যাচ্ছি। 71-এ একটা যুদ্ধ হলো, কিন্তু যেভাবে প্রত্যাশা করলাম সেভাবে সরকার শুরু করলো না। তারপরে ধরেন এরকম ধরেন কথার কথায়, আর এরপরে আসি আরও বাদ দিই, 90-তে আসলাম, হলো না, 3 জোটের রূপরেখা হলো, বাস্তবায়ন হলো না। এরপর 24-এ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে ছাত্ররা আন্দোলন করছে, তরুণরা আন্দোলন করেছে। শেষে যখন সবগুলো রাজনৈতিক দল পর্দার অন্তরালে পিছিয়ে নামছে, তখন কিন্তু একটা শেষ দাবি ছিল, ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিলোপ ধরেন এটার অর্থ অনেক দেওয়া যায়, ধরেন একটা মানবিক বাংলাদেশ চাই, ধরেন এটা সম্ভব না, রাতারাতি সম্ভব না, কিন্তু আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই, এটা তো আকাঙ্ক্ষা করতে পারি। সেই জায়গায় তো এখন যদি এই ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের কথা আমি যদি হিসাবে আনি, তাহলে তো আমরা আগাচ্ছি না, এই জায়গায় আগাচ্ছি না। আমি এই জন্যই বলছি যে সরকার টিম হিসেবে কাজ করতে হবে। সরকার কিন্তু ইন্ডিভিজুয়াল কার পক্ষে, সরকারকে রাইট, দেশটা সর্বাঙ্গে গা মলম লাগাবেন কোথায়, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো সবাই সম্মিলিতভাবে করতে হবে, এবং জাতি আমাদের প্রত্যেকটা নাগরিককে, অন্তত যারা সচেতন আছে তাদের দায়িত্বটা আমাকে পালন করতে হবে। জি, শান্ত, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের গর্ভে বেড়ে ওঠা একটা রাজনৈতিক দল, আপনারা নতুন রাজনীতির কথা বলেছিলেন, সমাজকে বদলে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আপনাদেরকেও তো দেখা যাচ্ছে আপনারা পুরনো রাজনীতির ভিত্তি ঘুরপাক খাচ্ছেন বা পুরনো রাজনীতির চর্চাই আপনারা করছেন। তাহলে সমাজটা বদলাবে কিভাবে? আপনাদের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল বেশি যে আপনারা সমাজটাকে বদলে দেবেন, বা এই যে এইসব জায়গাগুলো ঘুষ দুর্নীতি অনিয়মের বিষয়টি আরও বেশি সোচ্চার থাকবেন, কিন্তু আপনারা সেদিক দিয়ে খুব একটা মানে এগিয়ে যেতে পারেন নাই কেন? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে যেমন স্পেসিফিক যে বিষয়গুলো আসলে আর একটু সুবিধা হতো, যে আমরা যদি এখন বর্তমান সময়ের কথা বলি, আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এসেছি এবং 2 বছরের মতো সময় আমাদের রাজনৈতিক পথ চলা, আমরা এটা সবসময় খুব অকপটে একেবারেই প্রকাশ্যে আমরা এটা স্বীকার করি যে আমাদের অনেকগুলো রাজনৈতিক জায়গায় আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেই চূড়ান্ত যে সীমা, সেই জায়গাগুলোতে অনেক জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারি নাই, অনেক জায়গায় হয়তো আমাদের ভুল হয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা ছুটে চলছি
এবং আমাদের যে ভুলগুলো সেই ভুলগুলো থেকে আমরা শুদ্ধে আমরা সামনে আগাচ্ছি। এখন আমি একটু আপনার আগের আলোচনাটা একটু এনগেজ করি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় এবং বিএনপির অর্গানোগ্রামেও সেকেন্ড পজিশনে তিনি বিলং করছেন, মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যেই কথাটি বলছেন যে আসলে সব জায়গায় ঘুষ দুর্নীতি বদলায়নি, এই কথাটি বলছেন। দুইটা পার্ট, একটা হচ্ছে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব শুধু বদলেছেন, আর একটা পার্টে তিনি বলেছেন যে সবাই জায়গায় দুর্নীতি হচ্ছে। দেখেন, এই দুইটা কথার মধ্যে প্রথম অংশে বলবো যে একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা হচ্ছে এটা যে সত্যিকার অর্থেই একজন প্রধানমন্ত্রী যদি বদলান, তাহলে আমাদের ভাইও কিছুটা আলাপ করেছেন যে তাহলে সেই প্রভাব টিমের উপরে পড়বে। সো যদি টিমের উপরে না পড়ে তাহলে বুঝতে হবে যে তিনি আসলে এই টিমটা তিনি হয় রংলি চুজ করেছেন, অথবা তিনি টিমটা পরিচালনা করার মতো ক্যাপাসিটি আসলে তিনি রাখেন না। এই দুটোর যে কোনো একটা তিনি ডিডাক্ট করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যে। দ্বিতীয় কথা হচ্ছে অথবা তিনি আসলে তারেক রহমান সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছে সেটা আসলে সঠিক না। এবারে আসি, তিনি যে আক্ষেপটা করেছেন, আমরাও জানি তিনি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একেবারেই প্রবীণ একজন রাজনীতিবিদ এবং তার অনেকগুলো ত্যাগ এবং অনেকগুলো গৌরবময় ইতিহাসও আছে। কিন্তু তিনি যে আক্ষেপটা করেছেন, আমরা তো দেখি যে আসলে তিনি নিজেও এই আক্ষেপের একটা আয়োজনও তিনি করেছিলেন। সেটি কিভাবে দেখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা আমি বলছি, আমি অন্য কোনো সরকারে যাচ্ছি না, অন্য কোনো মন্ত্রণালয়ে যাচ্ছি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নির্বাচিত যেই প্রতিনিধিরা থাকার কথা, সেইখানে তিনি নির্বাচনের বদলে তিনি প্রশাসক দিলেন তার মন্ত্রণালয় থেকে। এবং দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট ছিল, তখনও বলেছেন যে আসলে এই প্রশাসক দেওয়া যাবে না, এটা আসলে অনির্বাচিত এবং এটা গণতন্ত্রের লঙ্ঘন। এবং তারা তখন এটার জন্য অ্যাক্টিভিজম করেছেন, তারা একটা দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনে। তারা এসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রশাসক দিলেন। এখন দুর্নীতি কেন হবে না দেখেন, কাদেরকে প্রশাসক দিয়েছে? প্রশাসক দিয়েছে যেই সমস্ত অঞ্চলে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ বিএনপি জোটের বাইরে যেই আসনগুলোতে বিএনপি যেখানে হেরেছে, সেই 100-র কাছাকাছি যে আসনে যারা হেরেছে, অর্থাৎ জনগণ যাদেরকে মনে করেছে যে না এরা আসলে আমাদের প্রতিনিধিত্ব করার যোগ্য না, তাদেরকে প্রথমত হচ্ছে প্রশাসক দিয়েছে। দ্বিতীয়ত কাদেরকে প্রশাসক দিয়েছে? যে সমস্ত আসনে বিএনপি জিতেছে, ওই সমস্ত বিএনপি নিজেই দল হিসেবে যাদেরকে যোগ্য মনে করে নাই জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, অর্থাৎ মনোনয়ন দেয় নাই, তাদেরকে হচ্ছে তারা প্রশাসক দিয়েছে। এখন আপনি যখন এইরকম লোককে প্রশাসক দেন, তখন তো তিনি মনে করবেন, অর্থাৎ বিএনপির ভিতরে একটা কথা আছে যে এই মনোনয়ন কেনার জন্য অনেক টাকা লাগে, অনেক প্রভাবশালী হওয়া লাগে। সো যিনি মনোনয়ন পান নাই, তিনি তো মনে করতেছেন যে আমার তো আসলে যোগ্য হয়ে উঠতে হবে, কারণ বিএনপি আমাকে যোগ্য মনে করতেছেন এই পরিমাণ টাকা নিয়ে। সো আমাকে যখন প্রশাসক দিয়েছে, আমাকে তো এই পুরো সিস্টেমটাকে লুট করে হলেও এই পরিমাণ টাকা অর্জন করতে হবে, আগামীবার যেন আমি এমপি মনোনয়নটা পাই। সো এই আয়োজনটা তো তারা করেছেন, এবং কিসের বিবেচনায় এদেরকে প্রশাসক দিলেন, এবং তাদের ব্যাপারেই তো বলছেন। অর্থাৎ এই স্থানীয় সরকার পুরোটাই তো এখন এই প্রশাসক সিস্টেমে চলছেন, একবারে মেয়র থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যন্ত। এই সিস্টেমটার মধ্যে দিয়েই তো পাশাপাশি আমলা সিস্টেমটা আছেন, ভাই এটা আলাপ করেছেন, আমি এই জন্য ওই জায়গায় ঢুকছি না। সো তার মানে এদের ব্যাপারে এই 5 মাস পরে একটা গড় বাক্য তিনি বললেন যে পুরো সিস্টেমটা এখনো দুর্নীতি করছেন। কিন্তু কোথায় কোথায় তিনি দুর্নীতি দেখলেন, তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিলেন, তিনি তার মন্ত্রী হিসাবে কি ব্যবস্থা নিলেন? আইদার তিনি যদি না পারেন, তাহলে তার একটা সাবমিশন, কিংবা তার এখানে তার মতো একজন বড় লিডার, তিনি বলতে পারতেন যে আসলে আমার কথা শুনছেন না, আমি এটা চালাতে রাজি না, তাহলে একটা আমরা প্রতিবাদ দেখতে পারতাম। কিন্তু আমরা দেখেছি যে না, তিনি একটা গড় কথা বলে হয়তো মানুষের সিম্পাথি পেতে পারেন, কিংবা তিনি এই ইমেজটা দাঁড় করার চেষ্টা করতে পারেন যে আসলে সব খারাপ বিএনপির মধ্যে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি দীর্ঘদিন লড়াই করছেন, তিনি ভালো, কিন্তু তার নিয়োগকৃত ব্যক্তিরাই কিন্তু এই কাজ করছেন এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে আরো একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছি যে হাসিনার আমলে একটা সময় এই বাক্যটা খুব চলতো যে আপাকে ভুল বোঝানো হচ্ছে, অর্থাৎ আপনি সেকেন্ড লেয়ার পর্যন্ত সবাইকে সমালোচনা করতে পারবেন, সেকেন্ড লেয়ার পর্যন্ত সবাই দুর্নীতিবাজ, সবাই সন্ত্রাসী, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপা আসলে ভালো, এই জন্যই আসলে শেখ হাসিনা সরকারটা দরকার। সো এই প্রজেক্টটা আমার মনে হয় যে বিএনপি খুবই আর্লি শুরু করছে, অর্থাৎ এখন আসলে এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। এখন যদি আপনি বলেন যে তারেক রহমান ভালো, বাকিরা খারাপ দেখে আসলে এই সমস্যা হচ্ছে, এটা যেমন বিএনপি বলে না যে মাত্র তো 6 মাস হলো, উল্টো দিকেও বলেন যে মাত্র তো 6 মাস হলো, এখনই আপনি বলবেন যেটা আসলে আওয়ামী লীগ 17 বছর প্র্যাকটিস করে তারপর শেষ সময় এসে বলা শুরু করছিল, এটা আপনি এখন থেকে বলা শুরু করলে আসলে আরো ভবিষ্যতে আপনি কি বলবেন, এই প্রশ্নগুলো আসলে রেখে যায়। জি প্রিন্স ভাই, এই যে প্রশাসক নিয়োগ নিয়ে আলাপ তো দীর্ঘদিন ধরেই চলছে, এবং একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে নিয়োগ বেশ সমালোচনা আমরা দেখছি যে এনসিপি, জামাত ইসলামী তারা করছে, যে প্রশাসনে নির্লজ্জভাবে বিএনপি দলীয়করণ করছে। বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? সরকারি প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দিলে সমস্যা কি, আর মানে ক্ষতিটা কি? না, আমি একটু ফিরে এই কথায় আসছি আর কি, একটু পেছন দিক থেকে আসি। দেখেন, আমাদের এই যে আমরা গণতন্ত্রের কথা বলি, উন্নয়নের কথা বলি, দুর্নীতি বিরোধী কথা বলি, এর একটা ইকোনমিক দিক আছে। আমি এটা বাদ দিয়ে এই কথাটা মানে ওই আলোচনায় না যেয়ে বলে, এইটাকে আমরা করতে পারবো, মানে কি বলবো, যে একটা পজিটিভ দিকে আগাতে পারবো কখন? যদি প্রতিটি কাজে সংশ্লিষ্ট মানুষের অংশগ্রহণ থাকে, সর্বত্র স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা নিশ্চিত করা থাকে, আর জনগণ নির্বাচিত প্রতিনিধিরা এই দায়িত্ব পালন করে, তারা ওই কাজগুলো করবে। সেটা কিন্তু আমাদের এই যে সংবিধানে যে অসম্পূর্ণতা আছে তার মধ্যে স্থানীয় সরকারের কথা এবং এই কথাগুলো কিন্তু লেখা আছে। তাহলে সেই অর্থে আমরা নির্বাচিত প্রতিনিধি দিয়েই শাসন হোক, এইটাই চাই আমরা। গেল এক। 2 নম্বর বক্তব্য হচ্ছে
যে আমাদের কতগুলো প্রতিষ্ঠান আছে, এই যে আমরা ফ্যাসিবাদ, স্বৈরাচার, কর্তৃত্ববাদ বলি, এইটাকে গড়ে ওঠার তো একটা দুইটা কারণ না, বহু কারণ। তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কতগুলো প্রতিষ্ঠানে আমরা গড়ে তুলতে পারিনি, যার জন্য এইবারও কিন্তু আন্দোলনের মধ্যে কথা হয়েছিল যে গণতন্ত্রকে সাস্টেনেবল করতে গেলে অন্ততপক্ষে কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, যেটা হবে দক্ষ যোগ্য ব্যক্তিদের দিয়ে এবং দল নিরপেক্ষ অবস্থান নিয়ে সে তার দায়িত্ব পালন করবে। এইখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, করতে গেলেও মেরুদণ্ড সোজা করে তারা প্রতিহত করবে। এইটুকু একদিনে হয়তো হবে না। তাহলে এই ধারাবাহিকতা এসে হ্যাঁ নিঃসন্দেহে যে আমরা এই ধরনের নিয়োগের পক্ষে না, এটা এক। কিন্তু এটা মনে রাখা দরকার যে অনেক দিন ধরে আমাদের তো এই অন্তর্বর্তীকালীন সময় এবং তারপরে যদি পার্লামেন্ট নির্বাচনটা ধরে নেন, আমাদের এই গণঅভ্যুত্থানের পরপরই দ্রুততম সময় করতে পারতাম, তাহলে এতদিন তো নির্বাচন হয়ে যেত। এতদিন হয়তো খালি রাখা যায় না, কিন্তু আমরা এটা কিছু কিছু জায়গায় আমিও বলবো যে ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে এমন এমন ব্যক্তিকে দেওয়া হয়েছে। সর্বশেষ দেখলাম কর্পোরেশনগুলোতে তার বায়োডাটা যেভাবে আসলো, তিনি অমুক দলের ভাইস প্রেসিডেন্ট অমুক অমুক ছিলেন, এই জায়গাগুলো, এমনকি নির্বাচন কমিশনও এমন একজনকে নিয়ে আসা হলো, তার দলীয় পরিচয়টা প্রধান। তাহলে আপনি দাঁড়ালো কি? এইটার মধ্য দিয়ে আপনি কি দল নিরপেক্ষ দক্ষ যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিলেন? প্রশ্ন চলে আসলো। আপনি ওইটাকে যে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এই ধরনের লোক দিয়ে কি গড়ে তুলতে পারবেন না। তাহলে এই কাজ হয়তো কোনো জায়গাটাই তারা হয়তো কিছু ভালো লোক দিতেও পারে, কিন্তু এটা যথাযথ হয়নি। কিন্তু আমি এইভাবে এটার ফয়সালা দ্রুত করার পক্ষে, যেহেতু আমরা এখন একটা এই অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের ওই জায়গাটায় আছি, আমি ওটা দ্রুততম সময় নির্বাচনটা কেন হচ্ছে না, যেটা আমরা আগেই শুনেছিলাম যে সেপ্টেম্বর থেকে নির্বাচনের ধারার সূচনা হবে। আমি যদি ভুল না করি আমাদের এই মন্ত্রী বলেছিলেন, কিন্তু এখন শুনছি যে এটা নাকি জানুয়ারি থেকে চলে যাবে। এই জায়গাটা দেরি করা উচিত না, বরঞ্চ আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কার করা দরকার। নির্বাচন কমিশন এ ব্যাপারে আলাপ আলোচনা করা দরকার। পার্লামেন্ট তার দায়িত্ব পালন করে, স্থানীয় সরকার তার দায়িত্ব পালন করবে। দ্রুততম সময়ে আমাদের ওই নির্বাচনে যাওয়া দরকার বলে মনে করি। আরেকটা ওই কথাটাই আমি শেষ মন্তব্যটা করি, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ হচ্ছে, এইখানে আসলে এখনো পর্যন্ত আমরা দেখি নীতিমালাটা ঠিকমতো হয় নাই। এই নীতিমালাগুলো করে দল নিরপেক্ষ দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে এবং এটাকে সার্চ করার জন্য খুঁজে বের করতে হবে। যেমন ধরেন দুদক নিয়োগ এখনো হয়নি, যদি একটা সার্চ কমিটি করেছে, তাহলে যারা এখানে আসবে তাদের সম্পর্কে উন্মুক্ত করে জায়গাগুলো যেতে হবে। আমরা যখন এই ঐক্যমত্যের আলোচনায় যে পয়েন্টগুলোকে একমত হয়েছিলাম, যদিও এই একমত হওয়া মানে সবটা না, জনগণই তো ঠিক করবে, আরও বাইরের অন্য শক্তি আছে, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে চাই বিএনপি যদি গণতন্ত্রের কথা বলতে চায় এবং সেই পথে হাঁটার কাজটা করতে চায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে নীতিমালাকে কী হবে, সেই জায়গাগুলো কিন্তু দ্রুততার সাথে করা দরকার। আমাদের অনেকগুলো সংস্থা এখনো কোনো খবরাখবর নাই, তো এই জায়গায় কিন্তু দেরি করা উচিত না, কিন্তু এটা নীতিমালা করে দল নিরপেক্ষ দক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে আগানোটা খুব জরুরি বলে আমরা মনে করি। জি আজিজ ভাই, আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যে পদযাত্রা চলছে, এনসিপির হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আজকে সিলেটেও 2 দফায় হামলার ঘটনা ঘটেছে এবং দলের নেতারা বলছেন যে তাদের উপর ধারাবাহিকভাবে হামলা করা হচ্ছে এবং ভয়াবহ একটি পরিবেশ তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগুলো হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই হামলাগুলো কেন হচ্ছে? কিছুদিন আগে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার এই শোতে তিনি আসতেন এবং তিনি একটা স্টার দিয়েছিলেন এরকম যে বিএনপি আসলে বিরোধী দলটা পছন্দ করে নিচ্ছে, তারা বিরোধী দল চুজ করছে না। বিষয়টা হলো রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, এই জায়গায় যেতে হবে। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস তখন এই ছাত্রদেরকে ব্যবহার করছে, তারা এখন যারা বিশেষ করে আমি বলবো ধরেন সারজিৎ নাহিদ কিন্তু ভদ্রভাবে কথা বলে, আপনি খেয়াল করেন পাটোয়ারি যে বক্তব্য রাখে, আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো একটা রাজনীতিবিদকে বলে কুত্তার বাচ্চা, এটা হয়? আর পিটা দিবেন না, কি করবে বলেন? আমার কথা আপনি যেখানে যাচ্ছেন সেখানে রাজনৈতিকভাবে ওখানকার টার্গেট করে করে ওই লোকগুলোর সমালোচনা করা হয়, কেন করা হয়? আপনি রাজনীতির কথা বলেন, আপনার কথা আপনি বলেন, সেই কথা রাজনীতিতে মোকাবেলা হবে। অর্থাৎ আমার কথা হলো দায়িত্ব তো আমারও আছে, আমি গ্রাউন্ড তৈরি করবো কেন মারামারি হওয়ার? ধরেন এই যে ধরেন এদের ভিতরে ধরেন নাহিদ নিয়ে প্রশ্ন নেই, এই যে পাটোয়ারি সারজিৎ হাসনাত, এদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যেসব কথাবার্তা বলে সব তো উস্কানি, এবং ওই অঞ্চলে যে অঞ্চলে যায় ওই অঞ্চলের যারা নেতা আছে তাদেরকে উল্লেখ করে করে নানান বিষোদ্গার করে, এই পরিস্থিতিটা তৈরি করে কেন? তো সুতরাং আমি এই জন্যই বলবো রাজনীতিকে রাজনীতি দিয়ে যদি মোকাবেলা করার চেষ্টা করে তাহলে এই সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে যে আমি যেটা বলছিলাম, ধরেন এই যে তাদেরকে ধারণা করতে হবে, চিন্তা করতে হবে যে আমাদের সম্পর্কে জনগণের পারসেপশন কি। কারণ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখনই ইউনূস কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্রদেরকে বসিয়ে দেওয়ার পরে কত রকম হয়তো অনেক কিছু বানোয়াট হয়েছে, কিন্তু অনেক দুর্নীতি করেছে। হ্যাঁ, যেমন হাসনাত বলে যে সংসদে বলছে না, আমি যদি একটি দুর্নীতি প্রমাণ দিতে পারে আমি সংসদ থেকে রিজাইন করব, আমার কাছে আছে রেকর্ড আছে, আমার কাছে রেকর্ড আছে। সেটা এলাকায় ফান্ডের টাকা অল্প পয়সায় কাম করছে, বাকিটি মারি দিছে। তো এইসব কথা করে লাভ নেই। তো আমার কথা হলো আপনি মাঠে যাবেন, র্যালি করবেন, ঠিক আছে, আমরা তো আজকে বলতে পারতাম না মাঠে যাবে, র্যালি করবে বা স্থানীয় নেতাদেরকে উস্কানি দিবে, কিন্তু তাই বলে তাকে তাদের উপর হামলা করা এটা না, ওটাও ঠিক না। আমার কথা হলো উভয় পক্ষে, কিন্তু আমার দায়িত্ব আমি অ্যাকশন, আরেকটা হলো রিয়াকশন। আমি কিন্তু অ্যাকশন আমি দেখাবো কেন?
আমি তো রাজনীতিবিদ, ধরেন এই যে আমাদের দুজনে, আমার বয়সে আমার ছোট, কিন্তু ওনারা তো রাজনীতিবিদ, ওনারা একদিন এমপি হবে, মন্ত্রী হবে, দেশ চালাবে, আমি তো আর চালাবো না। সুতরাং ওনাদের দায়িত্ব আমার চেয়ে বেশি। ওনারা এমন পরিস্থিতি কেন তৈরি করবে যে স্তরিতে গোলমাল হবে? আর একটা লোক বেফাস কথা বললই তাতে তাকে আক্রমণ করতে হবেন কেন? অর্থাৎ আমি যেটা আগে বলছি যে আমরা এখনো জাতি গঠন করতে পারিনি। আমি যে কথা, এই যে প্রিন্স ভাই বলছে, আগে বলছে না যে যতগুলো কথা বললো, আমি বললাম যে ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আগে ছিল আপনার স্থানীয় সরকার নির্বাচনে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে প্রমাণিত হলে তাকে করে বহিষ্কার করা যেত, বাদ দেওয়া যেত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে সব খালি করে দিল, সব ইউএনও দায়িত্ব হয়ে গেল, ডিসি সব কিছু। হ্যাঁ, এখানে কোনো সিভিলিয়ান নাই, কোনো পলিটিশিয়ান নাই। এখন আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, অর্থাৎ 4টে ইউনিভার্সিটিতে সিনেটে ভিসি নিযুক্ত হয়। এখন ভিসি ছাড়া ইউনিভার্সিটি রাখবে? দিছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে তাহলে সবগুলোতে অ্যাক্ট, আমাদের সময় যেমন ভিসিকে নিযুক্ত কোনো সিলেক্টেড করতো না, সোজা চয়েস করে একজন ভিসি বানাই দিত, তাকে দূরবীন দিয়ে দেখতে হতো সে কি পলিটিক্স করে কিনা, প্রমাণ করা কঠিন। অর্থাৎ চেয়ার, আমেরিকাতে বিচারপতি নিয়োগ হয় না, পার্টির যে ক্ষমতা আসে নিয়োগ, চেয়ারে বসার পরে কিন্তু তাকেও ছাড়ে না। এই যে আপনার এখন ট্রাম্প, পাগলা ট্রাম্প, সে কর আরোপ করছে না, সাথে সাথে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে না, তার স্পেশাল ক্ষমতায় সেটা করছে। তো এই জন্য আমি বলছি যে আমাদের সব দুর্দশা আসতেছে, আমরা জাতি গঠন করতে পারি নাই, আমরা পলিটিশিয়ান গঠন করতে পারি না। এই জন্য পলিটিশিয়ান এবং আমার আচরণ এক। এই জন্য এই সমস্যা তৈরি হচ্ছে। আমার কথা হলো একটা হলো অ্যাকশন, একটা হলো রিয়াকশন। অ্যাকশন ইকুয়াল টু রিয়াকশন, কথাটা মনে রাখতে হবে, সায়েন্সের ভাষা। অ্যাকশন যেভাবে হবে রিয়াকশন সেইভাবে হবে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকের আমি ভিডিওতে দেখলাম, আমি কথা নাকি বেশি বলি, এই জন্য সমস্যা, আজ থেকে আর কথা বলবো না। উনি কথা না বললে ভালো হয়। আচ্ছা, ফয়সাল মাহমুদ শান্ত, এই যেটি বললেন যে উস্কানিমূলক বক্তব্যের কারণেই এই ঘটনাগুলো ঘটছে, এনসিপির জুলাই পদযাত্রার উপর হামলার ঘটনাগুলো ঘটছে। আচ্ছা, এই যে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই কথাটি বলেছেন, যেটা আজিজ ভাই রেফারেন্স দিলেন যে আমি আজ থেকে আর কথা বলবো না, চুপ থাকবো, মানে যেটি অ্যাকশন রিয়াকশন, আপনারা যদি অ্যাকশন না করতেন তাহলে রিয়াকশনটা আসতো না, কিন্তু রিয়াকশনটা দেওয়াও যে ঠিক হয়েছে এটিও কিন্তু সমর্থন করছেন না আজিজ।